নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আমি সোমনাথ। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাতাসে বারুদের গন্ধ। আমরা জানি গত 22শে এপ্রিল কাশ্মীরে একটি জঘন্যতম ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদীদের হাতে 25 জন পর্যটক সহ মারা গিয়েছে একজন সাধারণ মানুষ বা স্থানীয় মানুষ। অভিযোগ যারা মারা গিয়েছে ধর্মীয় পরিচয় জানে তাদেরকে মেরেছে, গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় গোটা দেশ উত্তাল। এই ঘটনার নিন্দা করেছে প্রায় গোটা পৃথিবী। কিন্তু কেন এই পরিস্থিতি? কেন বারবার ভারতের উপরে এই ধরনের সন্ত্রাসবাদের হামলা হয়? কেন বারবার নাম জড়িয়ে যায় পাকিস্তানের? আমরা এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আমার দীর্ঘদিনের সহকর্মী এবং ক্রাইম রিপোর্টার যে বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, তোমাকে স্বাগতম। বিশ্বজিৎ, বারবার পাকিস্তানের নাম কেন জড়িয়ে পড়ছে? দেখো, পাকিস্তানের নাম জড়িয়ে পড়ছে এটা যদি আমরা প্রথম দেখতে চাই, এবং সেটা দেখতে গেলে তোমাকে অনেকটা পিছিয়ে যেতে হবে। যে পরপর যে যুদ্ধগুলো হয়েছিল 1947, 1965, 1971 এবং লাস্ট চলে 1999 কার্গিল যুদ্ধ দেখি, এবং এই সমস্ত যুদ্ধে পাকিস্তান কার্যত ভারতের কাছে পরাজিত হয়েছিল। এবং 1971 যখন পরাজয় হয় এবং তারপরে কিন্তু বাংলাদেশের জন্ম হয়, নতুন একটি দেশের জন্ম। এবং সেই সময় থেকে দেখি, এবং তারপরে 1989 সাল থেকে যদি দেখি, অর্থাৎ 1989, এবং সেই সময় থেকে যদি দেখি যে ভারতবর্ষে একাধিকবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এবং সেই সমস্ত জায়গায় পর্যালোচনা যদি করা যায়, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তিনটে মানে কার্গিল যুদ্ধ সঙ্গে নিয়ে যদি দেখি যে পাকিস্তান যখন বারবার করে সম্মুখ সমরে যে পরাজিত হয়েছে, এবং পরাজিত হওয়ার পরে এবং সেক্ষেত্রে পাকিস্তানকে একাধিক সময় আত্মসমর্পণ করতে হচ্ছে একাধিক সৈন্যকে, প্রায় 96,000 সৈন্য আত্মসমর্পণ। পৃথিবীর ওয়ার্ল্ড সবচেয়ে বড় ঘটনা যে 71-এর যুদ্ধে তাদেরকে। অবশ্যই। এবং তারপরে যদি আমরা দেখি, এবং সেই সময়টায় পাকিস্তান আর সম্মুখ সমরে এগোনোর জন্য কখনো সচেষ্ট হয়নি, এবং তারা একটা অন্য পলিসি নিয়ে নেয়, এবং সেই পলিসিটা হলো সন্ত্রাসবাদের জন্ম দেয়, এবং সন্ত্রাসবাদকে লালন পালন করে সেটা ভারতবর্ষে একাধিক নাশকতামূলক কাণ্ড তারা ঘটায় এবং সন্ত্রাসবাদী হামলা। এবং সেটা যদি আমরা দেখতে যাই যে 26/11 ঘটনা, মুম্বাই হামলা, বুদ্ধগয়া বিস্ফোরণ, এবং সংসদে হামলা, এবং একাধিক, তারপরে পুলওয়ামার হামলা, পেহেলগাঁও হামলা, এই সমস্ত হামলা, আরো অনেক কিছু, সেই সঙ্গে প্রায় 200-250 হামলা হয়েছে, এবং প্রায় 40,000-এর উপরে প্রাণহানির ঘটনা ঘটেছে 1989 সালের পর থেকে। এবং টোটালটাই পাকিস্তান ঘটিয়েছে, কারণ পাকিস্তান যেটা করতে চাইছে সেটা হলো ছায়াযুদ্ধ, সম্মুখ সমর নয়, ছায়াযুদ্ধ পাকিস্তান চালাতে চায়। এবং সেই ছায়াযুদ্ধই তারা করতে চেয়ে তারা সন্ত্রাসবাদকে লালন পালন করছে, এবং তাদের যে সরকারি কোষাগার, এবং সেই সরকারি কোষাগারের থেকে টাকা তারা ব্যয় করে এই লালন পালন গুলো করছে। এবং সেই কারণেই সমস্ত জায়গায় পাকিস্তান তারা কাশ্মীর, আজাদ কাশ্মীর, তারা কাশ্মীরটাকে তাদের ভিতরে অংশ দাবি করে আসছে। তো সবাই জানে, এটা তো নতুন কিছু করে বলার নয়, কিন্তু পাকিস্তান এই সন্ত্রাসবাদের যে লালন পালনটা করে আসছে, এটা ডাইরেক্ট ভাবে একাধিকবার ভারতবর্ষ সরকার আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা কিন্তু প্রমাণ সাপেক্ষ সমস্ত কিছু দিয়ে, আজমল কাশফের যদি বক্তব্য দেখি, এবং সে বক্তব্যও ছিল। এবং সেই সঙ্গে যদি সবচেয়ে বড় আমি আর একটা বিষয় যেটা বলে রাখি, যে যখন পুলওয়ামার ঘটনা ঘটে, এবং পুলওয়ামা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল, প্রশ্ন ওঠার মতন জায়গাও ছিল, কারণ যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন মূলত যে প্রশ্ন উঠেছে সেটা হলো আর্মি কর্ডন যখন যায়, আর্মি যখন কনভয় যখন পাস করে, তখন প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা গাড়ির নির্দিষ্ট প্রায় ডিস্টেন্স থাকে, সেটা 100 ফুট বা 125 ফুটের মতো ডিস্টেন্স থাকে, এবং সেই ডিস্টেন্সটা সেখানে ছিল না। এই প্রশ্নটা উঠেছিল। এবং যখন আর্মি কাশ্মীরে আর্মি কনভয় যায়, তখন প্রশ্ন উঠেছিল যে আর্মি কনভয় যাওয়ার সময় প্রত্যেকটা রাস্তার মুখে আর্মির কর্ডন দেওয়া থাকে, এবং সেখানে যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেখানে আর্মি কর্ডন ছিল না, এই অভিযোগটা উঠেছিল। অর্থাৎ সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছিল যে এর পিছনে একটা নাশকতা, সেটা হলো আমাদের ভারত থেকে নাশকতার একটা কাণ্ড ঘটানো হয়েছিল, তার প্রশ্ন একাধিক। তবে সেইটা নিয়ে একটা কথা আমি বলে রাখতে চাই, এবং সেটা দর্শক বন্ধু যারা আছে তাদেরকেও একটু দেখিয়ে দিতে চাই, যে 3 বছর আগে পাকিস্তানের পার্লামেন্টে, এবং ওই ঘটনার পরে, অর্থাৎ ঘটনার প্রায় 1-1.5 বছর বাদে, এবং পার্লামেন্টে কিন্তু এটা স্বীকার করে নেওয়া হয়েছিল যে পুলওয়ামার ঘটনাটা সেটা তারা করেছে, এবং সেটা ইমরান খান সেই সময় প্রধানমন্ত্রী ছিল, এবং সেই সময় এই ঘটনা ঘটানো হয়েছে, এবং সেটা তারা গর্বের সঙ্গে স্বীকার করে। এবং একটা পার্লামেন্টে যখন স্বীকার হয়,
যে ঘটনাটা, তখন তার সেটা নিয়ে আর সন্দেহ থাকার কোনো অবকাশ থাকে না। আমি সেই বক্তব্যটা একবার একটু শুনে নিতে চাই। उन्होंने आके ये बातें की यहाँ पर कि स्पीकर जनाब शाह महमूद कुरैशी साहब की टांगें कांप रही थी, कह रहे थे हिंदुस्तान हमला कर रहा है। हमने हिंदुस्तान को घुस के मारा है जनाब स्पीकर वहां पे। और पुलवामा में जो कामयाबी है, पुलवामा में जो हमारी कामयाबी है, वो इमरान खान की क़यादत में इस कौम की कामयाबी है। उसके हिस्सेदार आप भी सब हैं, उसके हिस्सेदार हम भी सब हैं। और जिस तरीके से आप आके ये बातें करें और आप कहें ये वो फख्र है जो कि हमारी पुलवामा के वाक़े के बाद जिस तरीके से हमने घुस के मारा हिंदुस्तान को, जिस तरीके से हमने घुस के मारा। যে বক্তব্যটা শুনলাম এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা তো পরিষ্কার হয়েই গেছে যে পুলওয়ামার ঘটনা এবং সেই ঘটনাটা পাকিস্তানি ঘটিয়েছে এবং এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তোমার যে প্রশ্নটা ছিল এবং সেই প্রশ্নে পাকিস্তানের ভূমিকা, এটাতে এই একটা বক্তব্যে পরিষ্কার। এবং সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এবং সেটা পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিত তাদের প্রতিরক্ষা মন্ত্রী যে বক্তব্য বয়ান দিয়েছে, অর্থাৎ এখানে যদি কেউ শহীদ হয় তাদেরকে শহীদ তকমা দেওয়া হবে এবং সেক্ষেত্রে করছে না একটা হুমকি। এবং তারপরেও বিলাওয়াল জারদারি ঘুরতো এবং সে পরিষ্কারভাবে বলেছে সিন্ধু চুক্তিতে যখন ভারত রদ করে দেয় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি নদী দিয়ে কোনো জল না আসে সেখানে ভারতীয়দের রক্তগঙ্গা বইবে। অর্থাৎ একটা সন্ত্রাসী মনোভাব তাদের ভিতর বরাবরই ছিল এবং সেই সন্ত্রাসী মনোভাবটা এখনো রয়েছে এবং এটা হয়তো ভবিষ্যতেও থেকে যাবে। আসিফ কিন্তু ওদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে কিন্তু আরেকটা বিবৃতি দিয়েছে, ভারতের সাথে এই ধরনের জল বন্টন চুক্তি কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না, ওরা জল চাই নইলে তো সরাসরি যুদ্ধ চাই। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী পাক প্রতিরক্ষা মন্ত্রী আসিফ কিন্তু এই কথাটা স্পষ্ট পাক যে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে পাকিস্তান কিন্তু সরাসরিভাবে এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত। এটা এইখান থেকে আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে, পাকিস্তান কেন এত সন্ত্রাসবাদীদের লালন পালন করছে এবং তাদের ফান্ডিং করছে? দেখো, ফান্ডিং বিষয়টা শুধু পাকিস্তানের নয় এবং পাকিস্তানের ফান্ডিং শুধু দেখলে হবে না, সন্ত্রাসবাদের একটা ফান্ডিং দেখা দরকার। কারণ সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো সারা বিশ্বব্যাপী তারা তাদের দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে এবং তাদের যে ফান্ডিংগুলো আসে সেই ফান্ডিংগুলো কোথা দিয়ে আসে সেটাও একটা উল্লেখযোগ্য বিষয় এবং সেটা খুবই তাৎপর্যপূর্ণ। তবে যে কথাটা তুমি বলছিলে যে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী কেন তারা ভারতবর্ষে পড়ছে, যখন থেকে ভারতবর্ষে কাশ্মীরের তিনটি অংশ হলো আমাদের ভারতের দিকে, যে তিনটে অংশ যখন দেওয়া যায় দুটো অংশ ওদের দিকে পড়ে যায় এবং সেটা জম্মু কাশ্মীর এবং লাদাখ আমাদের দিকে পড়ে যায় এবং সেই ক্ষেত্রে আজাদ কাশ্মীর, ওরা যেটা আজাদ কাশ্মীর বলে সেটা দুটো অংশ ওদের দিকে রয়েছে এবং এই অংশটার পরিপ্রেক্ষিতে এবং এইটা বরাবরই ওরা দাবি করে এসছে এবং লাইন অফ কন্ট্রোল ওরা মানতেও চায়নি। এবং যখন সিমলা চুক্তি হয়, সিমলা চুক্তির পরেও কার্যত পাকিস্তান যখন বুঝে যে সিমলা চুক্তি হয়ে যাওয়ার পরে টাকাকালীন যখন সিমলা চুক্তি হয় এবং সিমলা চুক্তি হয়ে যাওয়ার পরে ওরা এটা পরিষ্কার বুঝে গেছিল যে সম্মুখ সমরে যে কোনো লাভ নেই এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু সেই ছায়াযুদ্ধ করছে। এবং আজকে যদি তুমি বলো যে প্রশ্নটা আমাকে বলো আজকে কেন এই ঘটনাটা ঘটছে, আজকে পেহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে আজকে ধর্ম জিজ্ঞাসা করে এবং ধর্ম জেনে আজকে গুলি কেন চালানো হচ্ছে, এটা যদি আজকে তোমার প্রশ্ন থাকে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে ধর্ম কেন জেনে চালানো হয়েছে তার পিছনে অনেক কটা ব্যাখ্যা রয়েছে এবং সেই ব্যাখ্যা হলো আজকে কেন হঠাৎ আবার এতদিন বাদে, যেমন 370 ধারা চালু হওয়ার পরে চোরাগোপ্তা আক্রমণ চলছিল, আমরা একাধিকবার দেখতে পাচ্ছিলাম যে কাশ্মীরের বিভিন্ন জায়গায় কুপওয়াড়া থেকে শুরু করে পুলওয়ামা বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গি সন্ত্রাসবাদী আক্রমণ করছিল, সেগুলো ছোটখাটো আক্রমণ এবং এনকাউন্টার বারবার হচ্ছে এবং তারপরে এত বড় একটা আক্রমণ কেন সংগঠিত করতে গেল? 370 ধারা বিলোপের পর কাশ্মীরের যে পরিস্থিতির বদল হয় এবং সে পরিস্থিতির বদল কি কাশ্মীরে, আমি আগেও বলছিলাম যে 370 এবং 371 ধারা এই দুটো ধারা লাগু রয়েছে এবং 371 ধারা এখনো সিকিমে রয়েছে এবং 371 ধারার পরিপ্রেক্ষিতে এটা ভারতবর্ষে অন্য কোনো জায়গার কোনো কেউ বাসিন্দা সেটা সিকিমে যে কোনো জমি কিনতে পারবেন না এবং সেটা কিন্তু সিকিমে এখনো বলবৎ। কিন্তু 370 ধারা কাশ্মীর থেকে তুলে দেওয়ার পরে দাঁড়ালো যে কাশ্মীরে একটা অবাধ বাণিজ্য ক্ষেত্র দাঁড়ালো, সাধারণ মানুষ এখানে জমি কিনতে পারে
এবং তারপরে আস্তে আস্তে কাশ্মীরিদের একটা উন্নয়ন আসলো, এবং উন্নয়ন বলতে কি কাশ্মীরিরা অর্থনৈতিকভাবে একটু দৃঢ় স্বাবলম্বী তৈরি হলো, এবং কাশ্মীরের মেয়েরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন কলেজ, বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিয়ে তারা আজকে পড়াশোনা করছে, কলকাতাতেও তারা পড়াশোনা করছে, নার্সিং সেক্টরে শিক্ষা দীক্ষায় অনেকটা উন্নতি সাধন করেছে। এবং যখনই শিক্ষা দীক্ষার থেকে মানুষ উন্নতি সাধন করবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখনই কিন্তু মানুষের ভিতর ধর্মীয় গোড়ামির যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু কেটে যাবে, যেটা কাশ্মীরের ভিতর আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছিল। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে পাকিস্তানিরা তারা কিন্তু আশঙ্কিত হয়ে যায় যদি আজকে এইটা থাকে। কারণ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এবং পাকিস্তানের ISI এবং তাদের কিন্তু একটাই ভাবধারা, যে ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দিয়ে কিভাবে একটা ভয়ের বাতাবরণ, আতঙ্কের বাতাবরণ তৈরি করে ধর্মীয় গোড়ামির প্রভাবটাকে কাজে লাগিয়ে ক্ষমতায়ন বা অর্থাৎ ক্ষমতাটাকে তাদের ভিতরে টেনে নেওয়া, এই চেষ্টাটা কিন্তু পাকিস্তানের বরাবর করে, এবং সমস্ত জঙ্গি সংগঠনগুলো সেটাই করে এসেছে। এবং জঙ্গি সংগঠনের যে মূল লক্ষ্য, তাদের মূল লক্ষ্য ইসলামিক রাষ্ট্র। অর্থাৎ আমি আর একটা কথা তোমার বলে রাখি, বারবার করে যে সোশ্যাল মিডিয়ায় উঠছে সমস্ত মুসলমান মানে জঙ্গি, আদতে কিন্তু তা নয়, একদম না, আদতে তা নয়। কারণ মুসলিম যারা আছে তারা সবাই জঙ্গি না, কিন্তু পৃথিবীর অধিকাংশ আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠন সবই কিন্তু ইসলামপন্থী, এবং তারা কিন্তু বিশ্বব্যাপী খিলাফতের ডাক দিয়েছিল। প্রায় 95% বড় যে জঙ্গি সংগঠন আছে তারা খিলাফতের ডাক দিয়েছিল, এবং তার ভিতর জাপান এবং চায়না কিছু আছে, চায়না রেড আর্মি এবং বিভিন্ন জায়গায় জাপানে রয়েছে, তারা কিন্তু একটু আলাদা, এবং কিছু জায়গায় সেগুলো রয়েছে রিজনাল সংগঠন, এবং তারা মূলত এখনো জঙ্গি তকমা হয়তো পায়নি, কিন্তু রিজনাল সংগঠন বিভিন্ন আছে। এবং তারা ছাড়া অধিকাংশই কিন্তু যে ইসলামিক রাষ্ট্র তারা প্রতিষ্ঠিত করতে চায়, এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে মগজ ধোলাই হয়। এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের কিন্তু এই যে আতঙ্ক, যে আজকে যদি কাশ্মীরিরা শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়, এবং তাদের এই যে ধর্মীয় কুসংস্কার, এই গোড়ামোর যে অন্ধকার, সেই আলোটাকে, সেই অন্ধকারটাকে কাটিয়ে যদি শিক্ষার আলো আজকে প্রস্ফুটিত হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আজকে ধর্মীয় ভাবে কেন ভারতবর্ষ হলো, আমরা বলি বিভিন্ন ধরনের মিলন ভারতবর্ষ, এবং ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারটাই এরকম ভাবে তৈরি করা আছে, এবং বিভিন্ন ধর্মের সমন্বয় আমাদের ভারতের। আজকে সেই সমন্বয় যদি, সেই স্ট্রাকচারে যদি আজকে আঘাত করা যায়, তাহলে কিন্তু ভারত ভিতর দিক দিয়ে ভাঙবে। পাকিস্তানের এই যে জঙ্গিরা এসেছিল, তাদের কিন্তু উদ্দেশ্যই ছিল তাই, সেই কারণেই ধর্মীয় মেরুকরণে করার চেষ্টা করেছিল, এবং সেটা হয়েছে, কিছুটা হলেও কার্যকরী হয়েছে। আজকে যে আমরা দেখছি পেহেলগাঁও যে ঘটনা, এবং তারপরে কিন্তু সামাজিক প্রচার মাধ্যমে বিভিন্ন জায়গায় আজকে শুধু প্রচার চলছে, হিন্দুরা হিন্দুদের পক্ষে, মুসলিমরা মুসলিমদের পক্ষে, কেউ কাউকে অ্যাকুইজ করছে, বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, এই ঘটনা কিন্তু ঘটছে। এটা কিন্তু এইটার ফল, এটা কিন্তু সুপরিকল্পিতভাবে এই জঙ্গিরা এবং পাকিস্তানের যারা মদতদাতা, যে ISI এবং তাদের যে পরিকল্পিতভাবে কিন্তু এটা সুচারুরূপে সম্পন্ন করেছে, এবং সেই সম্পন্ন হওয়ার কারণেই কিন্তু আজকে আমরা বিভাজনের দিকে এগোচ্ছি। এইটাকে সবার আগে আমাদের ভাবতে হবে, আজকে আমরা যে বিভাজনের দিকে এগোচ্ছি, এটা কিন্তু ওদের মস্তিষ্ক প্রসূত। আজকে ওরা প্ল্যান করে এটা করাচ্ছে, আর আমরা সেই প্ল্যানে, সেই ফাঁদে আমরা পা দিয়ে আজকে কিন্তু আজকে ধর্মীয় মেরুকরণের দিকে আমরা এগোচ্ছি। বিশেষ এই স্বাধীনতা যে আমরা যখন পাই, পাকিস্তান আমরা প্রায় একই সময় পাই, একদিন আগে পাকিস্তান স্বাধীনতা পায়, একদিন পরে ভারত পায় বা ইন্ডিয়া পায় 15ই আগস্ট। ভারতের মধ্যে সেই ধর্মীয় উন্মাদনা সাধারণত কম, কিন্তু পাকিস্তানের মধ্যে কিন্তু অনেকটা বেশি। পাকিস্তান কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, অর্থনৈতিকভাবে হোক, এডুকেশনগতভাবে হোক, বাণিজ্যের দিক থেকে হোক, ভারত কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এই জায়গাটা কি পাকিস্তানের সাধারণ মানুষ বুঝতে পারছে না? তুমি এখন সম্প্রতি তো এখন পাকিস্তানের বিভিন্ন ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আমাদের ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে। সম্প্রতি 18টা ওয়েবসাইটকে ব্যান করা হয়েছে, বিভিন্ন অ্যাকাউন্ট খেলোয়াড়দের এবং বাবর আজমের তারও খেলোয়াড়দেরও ওয়েবসাইটে তার মোট 32টা চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তার সত্ত্বেও যদি দেখো যে আমাদের পাকিস্তানের যত ভিডিও আসে, সেই ভিডিও যারা ধর্মীয় গোড়ামিকে প্রশ্রয় দেয়, তারা ছাড়া যারা সাধারণ মানুষ, যারা খেটে খায়, ব্যবসা করে বেড়ায়, তারা কিন্তু এই বিষয়টাকে তারা গুরুত্ব দিয়ে ভাবে না। তারা পরিষ্কার, ভারত এমন এমন বক্তব্য এসছে, যদি ভারতের বর্ডার সীমান্ত খুলে দেয়, পাকিস্তানের 80% চলে আসবে ভারতে, এবং তারা চায় ভারতে চলে আসতে। কারণ পাকিস্তানের যদি সরকারের ব্যবস্থা দেখো, আজকে সরকারের ব্যবস্থা যদি দেখো, ওখানে করাপশন হলো পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু। টপ টু বটম হলো করাপ্টেড। একজন প্রধানমন্ত্রী 5 বছর টিকতে পারেন না, টপ টু বটম করাপ্টেড। আজকে ইমরান খান
ধমকি দিচ্ছে ভারতবর্ষকে, কোথা থেকে না জেল থেকে। সবচেয়ে বড় বিষয় এটা, জেল থেকে সে ধমকি দিচ্ছে। আজকে বিলাওয়াল জারদারি সে পর্যন্ত বলেছে আজকে যদি সিন্ধু চুক্তি বাতিল হয়, এবং সেক্ষেত্রে বাতিল হয়তো গেছেই, জল যদি না আসে তাহলে সেই রক্ত সে নিজে একবার ভাবছে না তার মা কিভাবে মারা গেছে, কাদের হাতে মারা গেছে। তারা জঙ্গি ছিল না? যারা মেরেছে তারাও তো জঙ্গি ছিল। আজকে তার মা, তার পরিবার আজকে ধ্বংস হয়েছে আজকে জঙ্গিদের কারণে, অথচ সেই জঙ্গিদের প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছে তারাই। অর্থাৎ এদের মেন্টালিটি এইটা। এবং মেন্টালিটি আমি তোমাকে একটা জিনিস আমি বোঝানোর, আমি যদি তোমাকে বলতে চাই, সেটা বোঝাতে গেলে অনেকটা টাইম লাগবে, কিন্তু সেটা আমি বোঝাবো যে কিভাবে এই জঙ্গিদের মগজ ধোলাই দেওয়া হয়, সেটাও আমি কিছুক্ষণ বাদে বলবো। কিন্তু তার আগে তোমার যদি কোনো প্রশ্ন থাকে। অবশ্যই। দেখো, এখানে একটা সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে জঙ্গিদের হাতে অর্থ কি করে পৌঁছচ্ছে। কারণ একটা জঙ্গি সংগঠন চালাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, সেটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বারবার দাবি করে আসছে। এবং তুমি চিন্তা করো, শেষ যে কাশ্মীরে যে অ্যাটাকটা হলো 22 তারিখ, এখানে কিন্তু দেখা গেছে জঙ্গিদের হাতে শুধু অস্ত্র নয়, তাদের মাথার টুপিতে লাগানো এক ধরনের বিশেষ ক্যামেরা, এবং তারা কিন্তু প্রায় রীতিমতো তারা কী কাজ করছে সেটাকে রীতিমতো রেকর্ড করে নিয়ে যাচ্ছে, যেটা আগে ছিল না। যেটা এর আগে কিছুদিন আগে হামাস যেটা করেছিল সেইটাই কিন্তু এবার ব্যবহার করলো জঙ্গিরা কাশ্মীরে। দেখো, ওটা রেকর্ড করছে না, ওখান থেকে লাইভ টেলিকাস্ট হচ্ছে, ওরা লাইভ দেখছে, ওখান থেকে তারা ডাইরেকশন দিচ্ছে, সেটা তো পরবর্তী বছর সেটা এনআইএ তদন্ত হাতে নিয়েছে, এবং তারা দেখার পরে সেগুলো উল্লেখ হবে হয়তো, এবং সেটা হয়তো প্রকাশ্যে আসতে পারে। কিন্তু এটা তো ফ্যাক্ট যে জঙ্গিরা আজকে অত্যাধুনিক হয়ে গেছে একদম। এবং যে ইসরায়েলের উপরে যখন হামাস আক্রমণ করে, এবং হামাসের সঙ্গে হুতিও সংযুক্ত হয়ে, হুতি এবং হামাস দুজনে মিলে আক্রমণ যখন করে, তখন দেখা যায় যে হামাস যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেগুলো সবই আধুনিক অস্ত্র। একসঙ্গে প্রায় 700 খানা ক্ষেপণাস্ত্র লঞ্চ করা 4টিখানি ব্যাপার না, এটা একটা বিশাল বড় ব্যাপার। বড় দেশের হাতে থাকে, সামরিক শক্তি যাতে থাকে। তার মানে তারা কতটা ফান্ডিং পাচ্ছে, তারা কতটা সহযোগিতা পাচ্ছে, তবেই আধুনিক অস্ত্র, আগ্নেয়াস্ত্র সমস্ত কিছু তারা একটা দেশের বিরুদ্ধে ব্যবস্থা করছে। একটা জঙ্গি সংগঠন তারা দেশের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এটার পিছনে কারণ, এটা তুমি যে কথা বলছিলে ফান্ডিং, এটা ফান্ডিংটা একটা বড় বিষয়। আমি যদি পরপর যদি দেখে যাই, একের পর এক আছে ফিলিস্তাইনে ধরো নিউ পিপলস আর্মি রয়েছে, এবং এরা কিন্তু ঠিক ইসলামপন্থী নয়। কঙ্গোতে আছে অ্যালায়েন্স ডেমোক্রেটিক ফোর্স বা মাই গ্রুপ, এবং পাকিস্তানে রয়েছে তেহরিকি তালিবান রয়েছে, তারপরে অনেক মানে গোষ্ঠীর কোনো শেষ নেই। পাকিস্তানে 17-18টা জঙ্গি গোষ্ঠী একাধিক রয়েছে, এবং সোমালিয়ায় রয়েছে আল সাবাব, সোমালিয়ার সবচেয়ে বড় বিখ্যাত জঙ্গি গোষ্ঠী তারা হলো আল সাবাব। সিরিয়ায় রয়েছে আইসিস, কুর্দিস্তান ওয়ার্কার, তারপরে তাহরিকি আল সামা, এবং সেই সঙ্গে নাইজেরিয়ায় যদি দেখি বোকো হারাম, এবং ইরাকে রয়েছে আইএসআইএস এবং আইসিস যেটা, এবং আইসিস রয়েছে। আফগানিস্তানে আছে ইসলামিক স্টেট খোরসান, সেই সঙ্গে তালিবান রয়েছে, সেই সঙ্গে হাক্কানি নেটওয়ার্ক আছে। এই সমস্ত নেটওয়ার্ক এক একটা জায়গায়, এখনো পঞ্চশীর এলাকায় হাক্কানি নেটওয়ার্ক যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, এবং এই এক একটা জঙ্গি সংগঠন তাদের এক একটা ভাবে এক এক রকম ভাবে তাদের আসে। কিউবাতেও অনেক জঙ্গি সংগঠন রয়েছে, কলম্বিয়াতে রয়েছে। আমি এবার এক এক করে কিভাবে, এবং যতটুকুনি পড়াশোনা করে এবং যতটুকুনি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে দেখা গেছে, এবং সেক্ষেত্রে মূলত এদের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি, এবং সেই সঙ্গে কিছু বড় বড় সংগঠনগুলো যেগুলো কিছু কিছু রাষ্ট্র ব্যাকডোরে বিভিন্ন সেল কোম্পানি তৈরি করে তাদেরকে ফান্ডিং করে, এবং সেল কোম্পানি শুধু তাদের ফান্ডিং করে না, এবং সেই সঙ্গে সেই সমস্ত রাষ্ট্র তাদেরকে ব্যবহার করছে। এবং ইরান তো স্পষ্টভাবে, ইরান তো হামাস হুতিকে ফান্ডিংও করে, অস্ত্র সাপ্লাই দেয়, এর তো অভিযোগ আজকের নয়। এবং পাকিস্তান দীর্ঘদিন ধরে করে আছে। পাকিস্তান যে জঙ্গি সংগঠনগুলোকে দিচ্ছে তাদের কিন্তু রাষ্ট্রের টাকা তারা ইউজ করছে, অর্থাৎ পাবলিকের যে করের টাকা সেই দিচ্ছে। যদিও সম্প্রতি অভিযোগ করেছে বিশ্ব ব্যাংকের টাকা দিয়ে তারা হাত বাড়িয়েছে, যেটা উঠেছে IMF অলরেডি করতে গেছে, এবং যেটা হ্যাঁ, এবং সেক্ষেত্রে প্রায় 59,000 কোটি টাকার একটা ফান্ডিং আসার কথা, এবং তারা কিছুটা পেয়েছে, এবং সেই টাকার থেকেও ইউজ করার একটা অভিযোগ উঠেছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু এই বাজেটের ভিতরে এই টাকা রেখে সামরিক যা বাজেট, সেই বাজেটের টাকার অধিকাংশ এই জঙ্গি সংগঠনের পিছনে যায় আজকে, যার জন্য পাকিস্তানে পরের বাড়িতে ক্ষতি করতে যায় পাকিস্তান আজকে নিজের ভিখারি অবস্থা। অর্থাৎ এটা একটা বিষয়। এবং সেই সঙ্গে কেউ থাকে গোল্ড স্মাগলিং,
এবং আফগানিস্তানে যে সমস্ত আছে, হাক্কানি নেটওয়ার্ক আছে, তালিবান আছে, এবং সেই সঙ্গে ইসলামিক স্টেট খোরসান রয়েছে, এরা মূলত যেটা করে আফিং এর ব্যবসা। এই আফিং এর ব্যবসা বিভিন্ন রুটে সারা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেয় এবং সেখান থেকে যে টাকাটা আসে সেই টাকাটা চলে আসে। বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠন আছে, ছোটখাটো অসংখ্য জঙ্গি সংগঠন আছে, এবং সেই সমস্ত জঙ্গি সংগঠন জামাত ইসলাম রয়েছে, এবং তার সঙ্গে জামাত ইসলাম তো ডাইরেক্ট না, ওটা একটা রাজনৈতিক পার্টি, কিন্তু ওর ব্যানারে কিন্তু আড়ালে কিন্তু অনেকে রয়েছে, এবং সেই সমস্ত সংগঠন কিন্তু বস্ত্র ব্যবসার আড়ালেও টাকা ফান্ডিং করে। অর্থাৎ জঙ্গিরা সোনার থেকে আরম্ভ করে ড্রাগ, এই সমস্ত স্মাগলিং। আরেকটা যে অংশ মূল ফান্ডিং এ আসে সেটা হলো চাঁদা। বিভিন্ন ইসলামপন্থী সংগঠন আছে যারা ডাইরেক্টলি না হলেও ব্যাকডোর দিয়ে এই সমস্ত জঙ্গি সংগঠনকে একটা ফান্ডিং করে, অর্থাৎ দান খায়রাত। এই দান খায়রাত থেকেই অনেক জঙ্গি সংগঠনে টাকা আসে। তবে এখন জঙ্গি সংগঠন মূলত ব্যবসার দিকেও চলে গেছে। প্রত্যেকটা জঙ্গি সংগঠনের সাইডে বিভিন্ন শেল কোম্পানি তৈরি করে ডাইরেক্ট কোম্পানিতে তারা ইনভেস্ট করাচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শেয়ারের মার্কেটেও তাদের একটা বড় ধরনের হাত রয়েছে। এবং হাত রয়েছে মানে কি, তুমি আজকে ধরো একটা দেশের, একটা রাষ্ট্রে কোনো জায়গায় একটা শেয়ার মার্কেটে ট্রেডিং এর ধস করবে, বা তার আগে ধস নামার আগে বা ধস তুলে দেওয়ার আগে তারা যদি একটা কোনো নাশকতামূলক বড় সংগঠন বা কোনো জঙ্গি সংগঠন, কোনো কোম্পানির তারা ক্ষতি করে, এবং সেক্ষেত্রে তার শেয়ার ফল করবে, এরকম অনেক রকম অসাধু নেক্সাস তারা তৈরি করে নেয়, এবং সেক্ষেত্রে তারা নাশকতামূলক কাজ করিয়ে শেয়ার মার্কেটে ধস নামিয়ে দেয়, এবং সেখান থেকেও তারা টাকা কামায় বিভিন্ন কোম্পানি থেকে। এরকম অসংখ্য উদাহরণ সারা পৃথিবী জুড়ে রয়েছে। অর্থাৎ এই ব্যাংকিং সিস্টেমেও তাদের একটা বড় ভাব রয়েছে, সেখানেও তাদের নেটওয়ার্ক, তাদের টাকা রয়েছে। অর্থাৎ এই ফান্ডিং গুলো শুধুমাত্র নির্দিষ্ট তাদের এই তোলাবাজি, চাঁদাবাজি, এই সমস্ত জায়গা থেকে শুধু নয়, যে চোরাচালান নয়, এবং তারা এই সমস্ত জিনিসের উপরে উঠে গেছে। এখন কর্পোরেট ধাস চলে এসছে জঙ্গি সংগঠনগুলোর ভিতরে, এবং সেই কারণে এখন জঙ্গি সংগঠনের লেভেল যদি এবং এদেরকে আটকাতে হয়, এবং সেক্ষেত্রে আটকাতে গেলে শুধু একটা রাষ্ট্রের পক্ষে সম্ভব না, একাধিক রাষ্ট্রকে সম্মিলিতভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং এদের সমূলে উৎপাটন করতে হবে। নইলে কিন্তু আগামী দিনে মানে ভারত কেন সারা বিশ্বকে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠবে, এবং আমরা যে নিঃশ্বাস দিই সেই নিঃশ্বাসটাও বিষাক্ত হয়ে উঠবে। নিশ্চিত। এই যখন আমরা ফান্ডিং এর কথা বললাম, আমরা যখন কর্পোরেট ধাঁচের কথা বলছি, এবং এই মুহূর্তে আমরা জানি আমাদের ভারতবর্ষের পশ্চিম সীমান্ত কিন্তু যথেষ্ট উত্তেজিত। যুদ্ধ লাগবে কি লাগবে না তা নিয়ে আমরা পরে আসছি। এই মুহূর্তে আরেকটা যেটা বড় খবর সামনে এসছে, খালিস্তানিরা কিন্তু বলেছে যুদ্ধ লাগলে তারা পাকিস্তানকে সাপোর্ট করবে। এই খালিস্তানিদের ফান্ডিং কিন্তু বারবার বলা হচ্ছে পাকিস্তানি করে, এটা নিয়ে কি বলবে? খালিস্তানিদের ফান্ডিং যে শুধু পাকিস্তান করে এমনটা না, খালিস্তানিদের একটা মূল বেস তৈরি হয়ে গেছে এখন কানাডায়, এবং কানাডায় এমন বেস তৈরি হয়ে গেছে, কানাডার সরকারকে বলতে বাধ্য হয়েছিল যখন খালিস্তানপন্থী একজনকে গুলি করে মারা হয়েছিল, এবং সেক্ষেত্রে তারা ডাইরেক্টলি ভারতের বিরুদ্ধে এলিগেশন তুলেছিল, রস বিরুদ্ধে, মূলত রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস এর বিরুদ্ধে ডাইরেক্টলি তারা এলিগেশন তুলেছিল, এবং সেই এলিগেশনটা কারা তুলেছিল? দেশের সর্বাধিনায়ক তিনি তুলেছিলেন, হ্যাঁ, জাস্টিন ট্রুডো। এবং জাস্টিন ট্রুডো যখন এটা তুলে, তখন বুঝতে হবে যে একটা রাষ্ট্রে আজকে কতটা প্রভাব খালিস্তানিদের থাকলে একটা সরকারের প্রধান যিনি রাষ্ট্রনায়ক, তিনি আজকে বক্তব্য দিচ্ছে অন্য একটা কান্ট্রির বিরুদ্ধে, যে কান্ট্রির সঙ্গে আজকে তার সংঘাত, কারণ সে নির্বাচনে তখন তার জেতার দরকার ছিল, এবং সেই জিততে গেলে খালিস্তান পন্থীদের দরকার আছে, এবং সেই কারণেই কিন্তু আজকে সেই বক্তব্যটা পেশ করেছিল। এবং এই জায়গাটা সরে যেতে হলো এখন, হ্যাঁ, সেটাও তো সরে যেতে হচ্ছে। তার কারণ আছে সেখানে অনেক রকম বাতাবরণ তৈরি, সবাই তো সব মানুষ তো আর তার মধ্যে মনোভাবাপন্ন নয়, তার মধ্যে খালিস্তানি কিন্তু একটা কারণ বলা হচ্ছে। পান্নু আজকে পান্নুকে যখন কথা বলে, পান্নু এখন কানাডা তো থাকে, কখনো আমেরিকায় থাকে, এটা হলো বিষয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে খালিস্তানিরা এটা বলবে, এবং খালিস্তানিদের একটা অংশ তো পাকিস্তানে রয়ে গেছে, এবং তারা পাকিস্তানের বিস্তীর্ণ অংশের শিখ সম্প্রদায় ভুক্ত রয়েছে, এবং শিখ সম্প্রদায় না, খালিস্তান পন্থীরা রয়েছে। সব শিখ কিন্তু, শিখরা কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের শিখ এবং মুসলিমদের অবদান কিন্তু অনস্বীকার্য, এটা বাস্তব। এবং আমাদের বাঙালিদের যেরকম ছিল, বিভিন্ন রাজ্যে যেরকম স্বাধীনতা আন্দোলনে প্রভাব ছিল, সেক্ষেত্রে শিখদেরও বিশাল প্রভাব ছিল, এবং মুসলিমদেরও বিশাল প্রভাব ছিল। প্রচুর মুসলিম প্রাণ দিয়েছে অবশ্যই দেশের স্বাধীনতার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে কখনো আমরা এটাও বলতে পারি না যে জঙ্গি সংগঠন মানেই সমস্ত মুসলিমই জঙ্গি, এটা কখনোই বলা যেতে পারে না। অধিকাংশ জঙ্গি সংগঠনগুলো ইসলামপন্থী, এবং যদিও আজকাল মানুষ এখন যারা শিক্ষিত মুসলিম আছে তারা পরিষ্কার ভাবে বলছে, এবং সমস্ত জাতি, সমস্ত ধর্মে ধর্মীয় গোড়ামির লোক অসংখ্য আছে, এবং যেরকম প্রগতিশীল মানুষ থাকে সেরকম গোড়ামিকে প্রাধান্য দেওয়ার লোকও থাকে।
এবার আমরা যে প্রশ্নে আসবো সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যে মানুষ যে চিন্তায় বা মানুষ যেটা করছে, যুদ্ধ কি হতে পারে ভারত পাকিস্তান? দেখো, যুদ্ধ হতে পারে কি হতে পারে না, এটা একটা ছায়া যুদ্ধ তো অলরেডি শুরু হয়ে গেছে, শুল্ক যুদ্ধ শুরু হয়ে গেছে, জল যুদ্ধ শুরু হয়ে গেছে। এখানে তোমাকে সবার আগে ভাবতে হবে যে পৃথিবীতে সুপার পাওয়ার যে কটা আছে, অর্থাৎ আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, এইসব সুপার পাওয়ার যারা আছে তাদের ভিতর ভারতের পক্ষে রয়েছে রাশিয়া, বরাবরই ইসরায়েলও রয়েছে, সমর্থন অলরেডি এই ঘটনা পরে পরেই জানিয়েছে। আমেরিকা প্রচ্ছন্নভাবে বলা যেতে পারে না, কারণ আমেরিকা এখনো পর্যন্ত নিউট্রালি রয়েছে, এবং সেক্ষেত্রে নিউট্রাল রয়েছে এই কারণে, কারণ তাদের বিদেশ মন্ত্রী থেকে আরম্ভ করে বিদেশ সচিব প্রত্যেকে কিন্তু এক একটা ভাষণ দিচ্ছে, কেউ কিন্তু ডাইরেক্টলি ভারতের পক্ষে এসে দাঁড়ায়নি, নিন্দা করেছে, সবাই নিন্দা করেছে ভারতের এই ঘটনাটাকে, কিন্তু বিবৃতি দিয়েছে তারা আলাদাভাবে, কারণ আমেরিকার বাধ্যবাধকতা রয়েছে, কারণ আছে যে শুল্ক যুদ্ধ আমেরিকা শুরু করেছে, সেই শুল্ক যুদ্ধে আজকে শুরু করার পরে আজকে যদি ডাইরেক্ট পাকিস্তানের বিরুদ্ধে চলে যায়, সেক্ষেত্রে চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা আরো বৃদ্ধি পাবে, এবং যে সখ্যতাটা সাময়িকভাবে কিছুটা কমেছে পাকিস্তানের, কারণ এই ঘটনার পরে পাকিস্তান চীনের থেকে আস্তে আস্তে হলেও একটু দূরে রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আজকে সরাসরি আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধাচরণ করে, সেক্ষেত্রে চায়নার প্রভাব আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে শুল্ক যুদ্ধে আমেরিকা কিছুটা পিছিয়ে যাবে, এবং ভারতকেও ডাইরেক্টলি রাখাতে পারবে না আমেরিকা, সেটাও একটা জায়গা রয়েছে, কারণ সেক্ষেত্রে অনেক বিষয় দাঁড়িয়েছে, কারণ আমরা এমনি বলি আমরা যে নরেন্দ্র মোদীর বন্ধু হলো ট্রাম্প, সেই জায়গাটায় দাঁড়িয়ে। তবে যে যুদ্ধের কথাটা বলছি, সেই যুদ্ধ হওয়ার পিছনে কিছু অন্তরায় রয়েছে। আজকে অন্তরায় রয়েছে কিরকম, যে আজকে যুদ্ধ হয়ে গেলে এবং সেই যুদ্ধের প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে যাবে, এবং প্রভাব শুধু পড়বে না, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও পড়বে, এবং একাধিক রাষ্ট্র কিন্তু আজকে ভারতের পক্ষে দাঁড়াবে এবং পাকিস্তানের পক্ষে চীন দাঁড়াবে, কারণ যখনই সিমলা চুক্তি বাতিল হয়েছে তারপরে কিন্তু চীনের পাকিস্তানের পাশে দাঁড়ানোর আর কোনো বাধা নেই, কারণ সিমলা চুক্তির পরিপ্রেক্ষিতে যখন সিমলা চুক্তি পাকিস্তান বাতিলই করেছে এই বুদ্ধি নিয়ে, যে সিমলা চুক্তির বিষয়টা ছিল যে দুই দেশের ভিতর দ্বিপাক্ষিক সম্পর্কে যদি কখনো অবনতি হয়, সেক্ষেত্রে দুই দেশকেই বসে মেটাতে পারবে, তৃতীয় কোনো দেশ কিন্তু সেই ক্ষেত্রে তার ভিতরে অন্তর্ভুক্তি হতে পারবে না, কিন্তু সিমলা চুক্তি যখনই বাতিল করে দিচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে চীনের কিন্তু পাশে দাঁড়ানোর সম্ভাবনা পরিষ্কার হয়েছে, এবং চীন তো দীর্ঘদিন ধরে ইরানকে পাশে পাচ্ছে পাকিস্তান, তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং চীন তো দীর্ঘদিন ধরেই আজকে আমাদের ভারতের পিছনে থাকা মানে লাগার কাজ তো চালিয়ে যাচ্ছে, কারণ শ্রীলঙ্কাতে তারা একটা গুপ্তচর ঘাঁটি বানাতে দিয়েছেন, যদিও শ্রীলঙ্কা সরকার সেটাকে প্রশ্রয় দেয়নি, এবং তারা পরিষ্কারভাবে সেটাকে সরিয়ে দিয়েছে, কারণ শ্রীলঙ্কার সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কের খাতিরে আজকে চীন সেই জায়গাটা পায়নি, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে পাচ্ছে, এবং আমাদের সম্প্রতি এটাও ভাবতে হবে যে আমাদের সবচেয়ে আরেকটা বড় শত্রু দেশ তৈরি হয়ে গেছে, সেটা হলো বাংলাদেশ। সেটা হলো আমাদের কিন্তু একটা গলার কাটা তৈরি হয়েছে আমাদের একদম দেশের পাশে, এবং বাংলাদেশে এখন প্রচুর জঙ্গি সংগঠন, যদি সেন্ট্রাল ইন্টেলিজেন্সের যদি আমরা দেখি এবং ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী যদি দেখি, বাংলাদেশে কিন্তু প্রচুর জঙ্গি সংগঠন ছোট ছোট তৈরি হয়ে গেছে, এবং বিভিন্ন বড় বড় জঙ্গি সংগঠনের ঘাঁটি বা সেফ জোন বলা হচ্ছে বাংলাদেশে, প্রচুর এরকম জঙ্গি সংগঠন ওখানে তৈরি হয়ে গেছে, এবং সেই জঙ্গি সংগঠনের পাকিস্তান এবং সম্প্রতি ভারতের সঙ্গে এই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সখ্যতা তৈরি হয়েছে, কারণ 1971-এর যে অত্যাচার, সেই অত্যাচার বাংলাদেশ ভুলে গেছে অলরেডি, আর মূলত এটা হচ্ছে মোহাম্মদ ইউনিস ক্ষমতায় আসার পরে মোহাম্মদ ইউনিসের এই পাকিস্তান সখ্যতা একটা সময় বাংলাদেশকে ডোবাবে, আবার ডোবাবে, এটা ইতিহাস যেরকম হয়েছে আবার পুনরাবৃত্তি হবে, আবার ডুববে না। বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটা অংশেরই কিন্তু যে জামাতের খুব কাছের লোক এই মোহাম্মদ ইউনিস, এবং তার থেকেই কিন্তু তার সাথে পাকিস্তানের সাথে তার বন্ধুত্বটা গড়ে উঠেছে, এবং বাংলাদেশের এক একজন সেনা বা প্রাক্তন সেনাকর্তাদের যদি আপনি তাদের বক্তব্য শোনেন, দুদিন আগে প্রাক্তন সেনাকর্তা আলম ফাইজুল রহমান বলেছেন পাকিস্তানের সাথে ইন্ডিয়া যদি যুদ্ধ লাগে ওদের 5 মিনিট লাগবে 7 সিস্টার দখল করতে। এটা বোগাস কথাবার্তা, এটা বাংলাদেশের পক্ষে সম্ভবই না, এটা বাংলাদেশ অ্যাকচুয়ালি ওরা সামাজিক প্রচার মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ওরা যুদ্ধ ওরা আমেরিকাকেও হারিয়ে দেবে, ওটা নিয়ে বলেছে আমেরিকাকে, ওটার বাস্তব ভিত্তি নেই কোনো, ওটা হলো জাস্ট একটা গল্প, এবং ওরা বললাম তো ওরা সামাজিক প্রচার মাধ্যমে যদি হয় তাহলে ওরা আমেরিকা কেন বিশ্বের সমস্ত দেশকেই ওরা হারিয়ে দিতে পারে। আদতে ক্রমশ জঙ্গিদের যে ঘাঁটি হয়ে উঠছে বাংলাদেশ, সেটা কি ভারতের কাছে মাথা ব্যথা নয়? দেখো, ক্রমশ
বাংলাদেশ বৈধ ঘাঁটি হয়ে যাচ্ছে সেটা ভারতবর্ষের কাছে অবশ্যই মাথা ব্যথা। কারণ ভারতবর্ষের অধিকাংশ জায়গায় যে সীমান্ত বাংলাদেশে, এবং আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে দেখে প্রায় 270 কিলোমিটারের উপরে প্রায় আমাদের সীমান্ত রয়েছে, এবং সেই সীমান্ত শুধুমাত্র আমাদের এই দিকটাতে ত্রিপুরাতে একাধিক সীমান্ত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে একের পর এক, যদি দেখো গঙ্গার দিকে পেট্রাপোল থেকে শুরু করে আমি যদি চলে যাই, পেট্রাপোল চলে গেলাম, পেট্রাপোলের পর থেকে পরপর সীমান্ত রয়েছে এখানে। তারপরে চলেছে নদিয়ার যদি নাকাশিপাড়ার পর থেকে দেখি, নাকাশিপাড়া আছে, হোগলবেড়িয়া আছে, থানাপাড়া থানা আছে, শিকারপুর আছে, জমশেদপুর রয়েছে। ওইদিকে যদি চলে যায় কৃষ্ণগঞ্জের দিকে আছে, ওখানে কৃষ্ণগঞ্জের দিকে একাধিক জায়গায় তোমার সীমান্ত রয়েছে, এবং দুয়ের বাজারের এখানে সীমান্ত রয়েছে, বিজয়পুর বর্ডার রয়েছে, আটখোলা বর্ডার আছে, গোটা পূর্ব পাশে তো খোলা বলতে, হ্যাঁ, এবং খোলা বলতে কি, এবং এখানে একাধিক জায়গায় ফেন্সিংও নেই, এবং অনেক জায়গাতে রয়েছে শুধুমাত্র একটা মাঝখানে একটা খাল, এবং যে খাল দিয়ে অবলীলা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে, অনুপ্রবেশ ঘটার কোনো বিষয়ই নাই। এবং সম্প্রতি একটা রিপোর্ট কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, গুজরাট পুলিশ কিন্তু সুরাটে একটা অভিযান চালিয়েছিল বাংলা ভাষা এলাকায়। সেখানে কিন্তু মোট 550 জনকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার মধ্যে কিন্তু অধিকাংশই বাংলাদেশি, এবং তাদেরকে জেরা করে জানা গেছে তাদের যারা ওখানে এতদিন ধরে বাংলাদেশি ভারতীয় ভোটার কার্ড বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছে, তারা কিন্তু সবাই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গুজরাটে চলে গিয়েছিল। শুধু গুজরাট না, মুম্বাইতে যতজন ধরা পড়েছে, হায়দ্রাবাদে যতজন ধরা পড়েছে, সবই ভোটার কার্ড, আধার কার্ড যা বানিয়েছে সবই পশ্চিমবঙ্গ থেকে বানিয়েছে। এবং এটা বললে আমাদের পশ্চিমবঙ্গ সরকার হয়তো মানবে না, কিন্তু এটা বাস্তব কথা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে, এবং বিভিন্ন প্রান্তে রয়েছে, এবং এখানে যে ভাবে রেশন কার্ড, ভোটার কার্ড অবলীলায় বানিয়ে গেছে সেটা ভাবা যায় না। সেটা পঞ্চায়েতের স্তর থেকে হয়েছে, এমনকি রোহিঙ্গারও আছে বলে কেউ দাবি করছে। পঞ্চায়েতের স্তর থেকে হয়েছে, পঞ্চায়েতের স্তরে টাকা দিয়ে সামান্য একটা রেশন কার্ড বানাতে 2 থেকে 3 হাজার টাকায় রেশন কার্ডও তৈরি হয়ে গেছে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। যদি কেউ কোনো প্রশাসনও চ্যালেঞ্জ করে আমরা দেখিয়ে দিতে পারবো, এখনো পর্যন্ত তৈরি হয়েছে। আমরা নিজেরাই দেখিয়ে দিতে পারবো কত জায়গায় তৈরি হয়েছে, আমি রেশন কার্ড ধরে দেখিয়ে দিতে পারবো। এটা কোনো কথাই নয়, এখানে পশ্চিমবঙ্গে অনেক হয়েছে, এটা বাস্তব, এবং সেটাকে অবিলম্বে সেগুলোকে আইডেন্টিফাই করা দরকার, এবং করে দিয়ে তাদের, নইলে এরকম খাগড়াগড়ের মতন ঘটনা পশ্চিমবঙ্গের কোণে কোণে আগামী দিনে ঘটতে চলেছে, এবং ঘটবেও, এটা বাস্তব, ঘটবেই। এবং এখনো যদি প্রশাসন তৎপর না হয়, সরকারের পরিষ্কারভাবে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই অনুপ্রবেশ ঘটনাটা একবারেই মানতে চায় না, কিন্তু কেন্দ্রের সরকার বলছে পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশ ঘটেছে। দেখো, যেহেতু আমাদের সম্প্রতি ঝাড়খণ্ডে ভোট হয়ে গেল, তখন কিন্তু পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীদের, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে কথা উঠেছিল, কেন্দ্রের সরকার কথা তুলেছিল। এখন যে অবস্থা, এদিকে পূর্ব প্রান্তে চাপ বাড়ছে, বাংলাদেশে জঙ্গিদের মোটামুটি সেফ জোন তৈরি হয়েছে, পশ্চিম প্রান্তে কিন্তু রীতিমতো যুদ্ধের দাদামা বাজছে, রীতিমতো বলা যেতে পারে, এবং বাতাসে কিন্তু ইতিমধ্যে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ যুদ্ধ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান একের পর এক ফায়ার করে চলেছে, পাল্টা ভারতও দিচ্ছে। এবং সব মিলে কিন্তু যে একটা যুদ্ধ মানে কি শুধু যুদ্ধ নয়, যুদ্ধ মানে কিন্তু দুটি দেশেরই অর্থনৈতিকভাবে কয়েক দশক পিছিয়ে পড়া। দেখো, যে ফায়ার করার কথা বলছে, ফায়ার করার পিছনে কিছু কার্যকারণ সম্পর্ক রয়েছে, এবং ফায়ারটা এমনি পাকিস্তান এমনি করছে না, যে বিগত 8-10 দিন ধরে লাগাতার ভাবে ফায়ার করছে কোন সেক্টর থেকে আরম্ভ করে, এবং সেখানে তার নিচের দিকেও, এবং কাশ্মীরের বিভিন্ন প্রত্যন্ত জায়গায়, মূলত কাশ্মীরে যে ফায়ারিংটা চালাচ্ছে, কাশ্মীরে এলওসিতে বিভিন্ন জায়গায় চালাচ্ছে, তার কারণ হলো এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স মনে করে যে সমস্ত যে 5-6 জন জঙ্গি যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তারা এখনো পর্যন্ত পাকিস্তানে যেতে পারেনি, এবং সেক্ষেত্রে তাদের জন্য একটা সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার জন্য পাকিস্তান আর্মি সেটা তারা চেষ্টা করছে, মানে ফায়ারিং করছে। কারণ যদি অনেকে বলছে এটা ফেলিওর, অবশ্যই ফেলিওর, কিন্তু এটাও পাশাপাশি দেখতে হবে যে কাশ্মীরের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানে দাঁড়িয়ে বিএসএফ এর পক্ষে সমস্ত জায়গায় নজরদারি কার্যত অসম্ভব। যদি কেউ বলে থাকে এটা অসম্ভব, কারণ কাশ্মীরের যে ভৌগোলিক অবস্থান, পাহাড়, বিভিন্ন জায়গায় জঙ্গল, ঝর্ণা, গিরিখাত, এই সমস্ত। আর এদের তুমি যে দেখা যাচ্ছে যে কাশ্মীরের বহু মানুষ আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা পথে নেমেছে, ডেফিনেটলি পথে নেমেছে, আছে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছেন। আজকে এই সন্ত্রাসবাদীগুলো এতদিন ধরে রেকি করে তারা সমস্ত রুট নির্ধারণ করলো, সমস্ত কিছু করলো কাদের মারফত? আমাদের ঘরশত্রু কিছু বিভীষণ আছে,
এই শত্রু ডিভিশনদের এদের চিহ্নিত করা দরকার। এরা যদি না থাকতো তাহলে আজকে সম্ভব নয়। আজকে এই যে 4-5 জনের বাড়িঘর ভেঙে কোনো লাভ নেই, বাড়িঘর ভেঙে কোনো লাভ নেই। এদের হয়তো একটা বার্তা যেতে পারে, তাদের হয়তো খুব আরো বাড়বে, কিন্তু দরকার হলো এই সমস্ত যে ঘরশত্রু ডিভিশন আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, তবেই কিন্তু এখানে বন্ধ হবে। এবং কাশ্মীরিদের আজকে আমরা যদি মনে করি, অনেকে মনে করছে আজকে ফেসবুকে দিয়ে দিচ্ছে যে কাশ্মীর বয়কট, কাশ্মীর বয়কট, কাশ্মীর বয়কট, এটাও ঠিক না। আজকে কাশ্মীরিরা যে অবস্থায় দাঁড়িয়ে আজকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আজকে কেন তারা রাস্তায় নেমে দাঁড়িয়েছে? তারা এতদিন বাদে এই 370 ধারা বিলোপের পর তারা আজকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার পথে যাচ্ছিল, শিক্ষা দীক্ষার আলো তাদের ভিতর পৌঁছচ্ছিল, তারা তো বুঝতে পারছে। সেই কারণে তারা এখন মনে করছে যে আজকে যদি সাধারণ মানুষ আসা বন্ধ হয়ে যায়, তারা আবার সে পূর্বের অবস্থায় পেয়ে যাবে। আমাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো এই সময়, কারণ আজকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আজকে তাদের সহযোগিতা করি, তাহলে হয়তো এই অবস্থার পরিবর্তন ঘটবে। এবং একটা জিনিস, আব্দুল্লাহর একটা বাইট কিন্তু সামনে এসেছিল পালগামের পরে, বলছিলেন আমি আলোচনা করছি, কিন্তু এবার বলবো কোনো আলোচনা দরকার নেই, সরাসরি প্রত্যাখ্যান। দেখো, কাশ্মীরে একাধিক জঙ্গি হামলা হয়েছে, কিন্তু ওমর আব্দুল্লাহ এবারে তার বয়ান বা বিবৃতি দিয়েছে সেটা এক কথায় অবদ্ধ করবে। এত বড় দায় স্বীকার প্রথম কোনোদিন সম্ভব হয়নি। অর্থাৎ এটা বুঝতে হবে কাশ্মীরের মানসিকতা বদলাচ্ছে, যে মানসিকতা বদলানোটা খুব জরুরি, এবং সেই বদলানোটাকে সবাইকে সহযোগিতা করবে, সরকারকেও এটা উপযুক্ত ব্যবস্থা করবে। 370 কিন্তু বিলুপ্ত হওয়ার পরে কাশ্মীরের মানুষের অর্থনৈতিক অবস্থা যে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু বলতেই হবে। কারণ আমি আলোচনায় যখন পড়ছিলাম তো বিষয়তে, তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে কাশ্মীরি প্রচুর মেয়ে কলকাতায় নার্সিং পড়ছে। আমি তাদেরকে মেট্রোতে দেখেছি, বাসে দেখেছি, ট্রেনে দেখেছি, এবং ভালো লাগে, যেটা আগে কিন্তু দেখা যেত না। এবং কাশ্মীরের প্রচুর মানুষ, বিশেষ করে ছেলেরা মেয়েরা পড়াশোনা করতে কলকাতায় আসছে, এবং ভারতবর্ষের অন্যান্য শহরগুলোতে কিন্তু অনেকে রয়েছেন। এবং কাশ্মীরে যে দেখা যেত সেনা দেখলে পাথর ছুটতো, সেটা কিন্তু গত কয়েক বছর আর দেখা যায়নি। অর্থাৎ পাকিস্তানের মানুষের কিন্তু কাশ্মীরের কিন্তু মানুষের একটা পরিবর্তন এসছে, কিন্তু পাকিস্তানপন্থী পরিবর্তন আসবে না, এখানে বুঝতে হবে, কারণ তাদের পরিবর্তন আসবে না। আজকে যদি তুমি দেখো যেসব সন্ত্রাসবাদীরা আজকে ট্রেনিং নিতে আমাদের ভারত থেকে ট্রেনিং নিতে চলে যাচ্ছে, কারণ তাদের মগজধরাই হচ্ছে। মগজধরাই হওয়ার পরে পাকিস্তানের বিভিন্ন এলওসির আশেপাশে তাদের যে সেনা ক্যাম্প আছে, লস্করি তৈবার বিভিন্ন জায়গায়, খাইবার পাখতুনে অ্যাকচুয়ালি লস্কর তৈবার তৈরি হয়েছিল, এবং খাইবার পাখতুনে ওদের একখানা বড় অফিস রয়েছে, সেই অফিস সম্প্রতি সেগুলো ফাঁকা হয়ে রয়েছে, লোক যাচ্ছে না এখন, সেটা আতঙ্কিত। এবং তারা মূলত যে সমস্ত ভাবে ছেলে পেলেদের ব্রেন ওয়াশ করে মগজ ধরায়, তার বিভিন্ন পদ্ধতি আছে। আমি একটা হলো ফার্স্ট পদ্ধতি হলো তাসিস, এটাকে ওদের ভাষায় বলা হয় তাসিস। তাসিস মানে কি, যে বাচ্চা ছেলেটাকে নিয়ে আসা হলো, সে বাচ্চা ছেলেটাকে প্রথম সাম্প্রদায়িক উত্তেজনা তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হবে, এবং ধর্মীয় যে মেরুকরণ সেটা তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকে দেওয়ার পর আসবে হলো আল রাত, তার পরবর্তী, এবং সেটা হলো তাসিসটা হলো 1 মাস থেকে 1.5 মাসের পদ্ধতি। তারপরে আল্লাহ, এটা চলে 3 মাস। এই পদ্ধতিতে একটা জঙ্গি তৈরি করার যে পদ্ধতি সেটা বলছি। তারপরে আসে আল্লাহ, এটা হলো 3 মাস। তখন হলো সামরিক বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে জ্ঞান দেওয়া হয়। প্রথম ধর্মীয় মেরুকরণের বিষয় ঢুকিয়ে দিয়ে হলো, নিজের ধর্মের যে জিহাদি মানসিকতা সেটা তৈরি করে দেওয়া হলো, অন্যের ধর্মের প্রতি ঘৃণা সেটা তার মাথায় ঢোকানো হলো। তারপরে আসে হলো আল্লাহ, আল্লাহ হলো 3 মাস ধরে, এবং 3 মাসের এটা হলো সামরিক প্রশিক্ষণ। এই সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরে আসবে হলো দোসকা, এবং এই দোসকাতে হলো তখন আসবে দোসকা এবং জান্দালা। এবং দোসকাটা মানে কি, এবং দোসকাটা হলো সেই সময় তাকে হাতে অস্ত্র দেওয়া হবে, এবং এই অস্ত্র দিয়ে তাদেরকে কোনো মতে তাদের ট্রেনিং দেওয়া হবে, এবং অস্ত্র সম্পর্কে তাদের বিস্তারিত জ্ঞান দেওয়া হবে। জ্ঞান দিয়ে তাদের প্রথম ফায়ারিং শুরু করানো হলো, যে আমরা ভিডিওতে দেখি না বাচ্চা বাচ্চা ছেলেদের হচ্ছে, সেগুলো দোসকার ভিতরে। এবং তারপরে হলো জান্দালা। এই জান্দালা হলো এরপরে গুরুত্বপূর্ণ। জান্দালা চলে হলো 6 মাসের ট্রেনিং। এই জান্দালাতে হলো বিস্ফোরক নিয়ে তাদেরকে জ্ঞান দেওয়া হয়, এবং বিস্ফোরক বিশেষজ্ঞ আসে, এবং সেটা জঙ্গিদের সংগঠন থেকে আসতে পারে, পাকিস্তান আর্মি থেকে আসতে পারে। এই জান্দালা চলে। তারপরে আসে হলো ডোমেলা। এই ডোমেলাটা হলো গেরিলা যে ওয়ার, অর্থাৎ গেরিলা যে যুদ্ধ, সেই গেরিলা যুদ্ধটাকে এই ডোমেলাতে শেখানো হয়। এবং ডোমেলা শেখানোর মধ্যে জাগজাগ, এটা হলো লাস্ট পর্যায়ে। জাগজাগ হলো ট্যাঙ্ক, কামান এবং বিস্ফোরক, মোটর, সেল, এগুলো চালানো। অর্থাৎ এই যে প্রথম থেকে তাসিস থেকে জাগজাগ
এই যে 5-6টা ধাপ আছে, এই ধাপে একটা পূর্ণাঙ্গ জঙ্গি তৈরি করে এবং তার ভিতর জিহাদি মানসিকতা ভরে দিয়ে এবার ভারতে পাঠিয়ে দেওয়া। শুধুমাত্র কাশ্মীর থেকে কেন, বিশেষ আমরা কিন্তু একাধিকবার অভিযোগ পেয়েছি কেরালা এমনকি বেঙ্গল থেকেও ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এদের একটা পলিসি আছে। এরা প্রথমে এদের আইটি সেল মারাত্মক উন্নত, এবং আইটি সেল উন্নত, এতটাই উন্নত, এরা আইটি সেলে প্রথম মনিটরিং করে এবং সামাজিক প্রচার মাধ্যমে এরা সর্বক্ষণ মনিটরিং করে কোন ছেলেটার বা কোন মানসিকতা কে কি ধরনের পোস্ট করেছে, এবং সেই পোস্টগুলোকে তারা করে, এবং একদিনের পোস্ট নয়, এবং দীর্ঘদিন ধরে সেই যার পোস্ট দেখছে যে দেশ বিরোধী, ভারত বিরোধী পোস্ট বা ইসলাম মতাবলম্বী পোস্ট, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে তখন এই পোস্টটাকে তারা সেই ছেলেটাকে ফলো করতে থাকে, তার পোস্ট দীর্ঘদিন ধরে ফলো হয়, এবং সেটা কি একদিনের পোস্ট না ধারাবাহিকভাবে তার মানসিকতা এই সেইটা দেখার পরে তখন তাকে ট্র্যাকে নেওয়া হয়, এবং তখন এই যে স্লিপার সেল অসংখ্য পাঠানো আছে এখানে, স্লিপার সেলের মাধ্যমে কন্ট্যাক্ট করা হচ্ছে, স্লিপার সেলের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে তার সঙ্গে তখন এই জিহাদিদের কোনো নেতা এসে বসে মিটিং করার পরে সেই জিহাদি নেতা তখন তাকে মোল্ড করে তারপরে কার্যত তাকে নিয়ে যাওয়া হয়, তাকে পাকিস্তানে নিয়ে যেয়ে তাকে তখন ট্রেনিং প্রাপ্ত করে ভারতে তখন একটা মানে কি বলা যেতে পারে একটা মানব অস্ত্র তৈরি করে ভারতবর্ষে তখন পাঠিয়ে দেওয়া হয়। এটাই এদের পলিসি। এদের হাতে কিন্তু এই মানব অস্ত্রের সংখ্যা কিন্তু খুব একটা নেহাত কম না এই মুহূর্তে। আন্তর্জাতিক রিপোর্ট কিন্তু বারবার, বিশেষ করে আল জাজিরার একটা রিপোর্ট কিন্তু এই দাবি করা হয়েছে। বিষয় যেটা আমরা আলোচনা করছিলাম, যদি সত্যি সত্যি যুদ্ধটা বাদে, লাভ কোথায় ক্ষতি কোথায়? দেখো, যদি সত্যি সত্যি যুদ্ধ বাদে, যুদ্ধ এমন একটা জিনিস, যুদ্ধের সপক্ষেরই ক্ষতি হয়, লাভ লোকসান এটা পরে বিশ্লেষণ হয়, ক্ষতি সব ধরনের। আমার পরপর যে যুদ্ধ, তুমি যে যুদ্ধের কথা বলছিলে, আমি যুদ্ধের কথা দেখবো যে ভারতবর্ষের মুহূর্তে যুদ্ধ করার পরিস্থিতি রয়েছে, কারণ ভারতের যে চাপ রয়েছে, 120 কোটি মানুষের কিন্তু এখন চাপ রয়েছে দেশের সরকারের উপর। সরকারকে কিছু একটা করতেই হবে এই ঘটনা পরিপ্রেক্ষিতে, এবং সেই চাপটা কিন্তু সরকারের উপর, যার জন্য সরকার কিন্তু কার্যত সেই দায়টাকে দিয়ে দিয়েছে সেনাদের হাতে, এবং সরকার পরিষ্কারভাবে সেনাদের ছুট দিয়ে দিয়েছে যে তারা পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে, কারণ সরকার কিছুটা তাদের দায় ডিভাইডেড করে নিয়েছে, অর্থাৎ 50-50 করে নিয়েছে, একটা নিজেদের ঘাড়ে একটা সেনাদের ঘাড়ে। এই জায়গাটায় দাঁড়িয়ে সরকার এটা এই সুপরিকল্পিতভাবে এটা করে নিয়েছে, কিন্তু সরকারকে একটা ব্যবস্থা করতেই হবে, না করলে ভারতবর্ষী কিন্তু ক্ষুব্ধ হবে। কিন্তু এখানে একটা বিশ্লেষণ করার বিষয় আছে, আজকে পাকিস্তানেরও নিউক্লিয়ার আছে, নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, আমাদের ভারতেরও রয়েছে। ভারত হয়তো পাকিস্তানের থেকে 2-3 ধাপ এগিয়ে, যদি টোটাল অস্ত্র শস্ত্র সজ্জায় যদি দেখা হয়, তাহলে সারা বিশ্বের ভিতরে 4র্থ স্থানে রয়েছে ভারত, এবং সেক্ষেত্রে একটা সময় ছিল পাকিস্তান ছিল 9 নম্বরে, এবং অবনমন ঘটে পাকিস্তান এসে এখন 12 নম্বর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু অনেকটাই পিছিয়ে। কিন্তু এটাও ভাবতে হবে, আজকে যে ভারতের সঙ্গে যে সমস্ত সহযোগী দেশ ছিল, মূলত যে সুপার পাওয়ার দেশ যারা, এবং তার ভিতরে আমেরিকা, আমি আগেও বলেছি, নিউট্রাল অবস্থান নিয়ে নিয়েছে, এখনো কোনো পক্ষে নেয়নি, কারণ আমেরিকার শুল্ক যে যুদ্ধ চালাচ্ছে তার মাঝখানে দাঁড়িয়ে আমেরিকা নিজেও নেই এই অবস্থা কোনো একটা পক্ষে নেওয়ার পক্ষে, কারণ চীনের সঙ্গে লড়াই করতে গেলে পাকিস্তানকে তাকে ঠান্ডা রাখতে হবে, এবং নইলে পাকিস্তান চীনের সঙ্গে চলে যাবে, ভারতকে ঠান্ডা রাখতে হবে, যার জন্য মধ্যবর্তী অবস্থা নিচ্ছে। রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে বিগত এত বছর ধরে যুদ্ধ চালাচ্ছে, রাশিয়ারও সম্ভব না যে ভারতের পাশে এসে সরাসরি সামরিকভাবে সাহায্য দেওয়া। ইসরায়েল নিজে ব্যতিব্যস্ত যুদ্ধ নিয়ে, ইসরায়েলের পক্ষে সম্ভব। আরব কান্ট্রি এবং বিভিন্ন ইসলামিক কান্ট্রি তারা কিছু সমর্থন জানালেও তারা ধর্মীয় কারণে হয়তো তারা পাশে এসে নাও দাঁড়াতে পারে। সেক্ষেত্রে লড়াইটা হবে শুধুমাত্র পাকিস্তান ও ভারত, এবং সেক্ষেত্রে পাকিস্তানের পাশে হয়তো চীন দাঁড়ালেও দাঁড়াতে পারে, হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো ফ্রান্স ব্রিটেন হয়তো পাশে এসে দাঁড়াতে পারে, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু ভারত যে বুদ্ধিটা করেছে, ভারত করেছে যে আমি সরাসরি আগে লড়াই না করে এটা পরে আগে হাতে মেরে নিই, এবং হাতে মারার ক্ষেত্রে যে সিন্ধু জলচুক্তি বন্টন এবং সেটাকে যে বাতিল করেছে, এটা একটা বড়সড় হাতে মারা। সেই সঙ্গে ভারতের বায়ুসেনা বায়ু ব্যবহার করতে, আকাশপথ ব্যবহার করতে যে পাকিস্তানের নিষেধাজ্ঞা, এটাও পাকিস্তানের বড় ক্ষতি, পাকিস্তানের বিশাল টাকা ব্যবহার বহন করতে হবে। এই যে আজকে যে আমদানি বন্ধ করে দিচ্ছে, এই আমদানির বন্ধ করার ফলে পাকিস্তানের বৈদেশিক যে ব্যবসা সেটা মারাত্মকভাবে কিন্তু বিশাল মারাত্মকভাবে ক্ষতি, অনেকটাই অঙ্ক ব্যবহার করে। এই যে যুদ্ধটা শুরু করেছে, যুদ্ধটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই যুদ্ধ তুমি যে কথা বলছিলে, যুদ্ধ মানে যে শুধু সম্মুখ সমর তা নয়, কিন্তু যুদ্ধ মানে যুদ্ধ কিন্তু অনেক রকম প্যারামিটার্স আছে, এটা কিন্তু একটা প্যারামিটার্স, যে প্যারামিটার্সে দাঁড়িয়ে কিন্তু ভারত মারাত্মক একটা আঘাত করেছে পাকিস্তানকে, সেই আঘাতটাকে পাকিস্তান সামলা, তারপরে ভারতের দেখা যাবে, এটা পরে দেখা যাবে। তবে আপাতত যেটা মনে হচ্ছে যে সম্মুখ সমরে যুদ্ধের কিন্তু সম্ভাবনা খুবই কম।
আগ বাড়িয়ে ভারত কিন্তু কখনোই পাকিস্তানকে আক্রমণ করতে যাবে না এবং পাল্টা পাকিস্তানও কিন্তু সরাসরি আক্রমণ করতে যাবে না, কারণ এই যুদ্ধটা লাগলে যে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে সেটা কিন্তু ইতিমধ্যে কূটনৈতিক মহল স্পষ্ট করে দিয়েছে। তবে শোনা একটা বিষয়, এটা পরিষ্কার যে আজকে শুধু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করলেই যে সমস্ত সমস্যার সমাধান হয় কিন্তু, এবং এটা সবচেয়ে বড় ব্যাপারে যে আজকে আল কায়দা, ইসলামিক স্টেট, আল সাবাব, হামাস, আবু সৈয়দ গ্রুপ রয়েছে, আল নাসের আছে, তারপরে আনসারুল সিরিয়া আছে, তারপরে আনসার আল কায়দা ইন আরবিক পেনিনসুলা রয়েছে, এবং সেই সঙ্গে আল সাবা রয়েছে, এই সমস্ত লস্কর-ই তৈবা রয়েছে, হিজবুল মুজাহিদিন রয়েছে, তারপরে আরো বিভিন্ন সংগঠন রয়েছে, লস্কর-ই সাংবি, সিপাহি সাহারা এবং হরকতুল মুজাহিদিন, এরাও কিন্তু আমাদের ভারতে আজকে সক্রিয়। মূলত লস্কর-ই তৈবা, তারপরে তোমার হিজবুল মুজাহিদিন, লস্কর-ই সাংবি, সিপাহি সার, হরকতুল মুজাহিদিন, এরা কিন্তু আমাদের ভারতের সংগঠন, যথেষ্ট সক্রিয়, এবং সেই ক্ষেত্রে আল কায়দারও কয়েকটা উইংস কিন্তু আমাদের ভারতে ইতিমধ্যে কাজ করছে। এটা ইন্টেলিজেন্সের রিপোর্ট। সবার আগে কিন্তু ভারতকে এদেরকে আইডেন্টিফাই করতে হবে, এরা কারা। এরা তো ডাইরেক্ট পাকিস্তান থেকে এসে সরাসরি এখানে তৈরি হচ্ছে না। আজকে ভারতীয়দের ভিতরে থেকে ভারতীয়দের কিছু লোককে মোল্ড করে তাদের সহযোগিতা আজকে ভারতবর্ষে বিস্তার ঘটাচ্ছে। সবার আগে এটা বন্ধ করতে হবে। ঘরে যদি শত্রু থাকে সেই শত্রু দিয়ে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা যায় না। আগে ঘরের শত্রুগুলোকে আটকাতে হবে, তারপরে বাইরের শত্রু। পাকিস্তানের সঙ্গে লড়াই করলে, একটা যুদ্ধ হলে কিন্তু আমাদের এই যে সন্ত্রাসবাদ, এটা কিন্তু কমবে না। যুদ্ধ শেষ হলে আবার সন্ত্রাসবাদ বাড়বে। তাই সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে আজকে এই সমস্ত যে সংগঠন, লস্কর-ই সাংবি, ঝাংবি, তার ঝান্ডি এবং সিপাহি সাহারা, হরকতুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা, এই হিজবুল মুজাহিদিন, এই সমস্ত সংগঠনের যারা স্লিপার সেল আছে তাদেরকে খুঁজে বার করতে হবে। এর জন্য আমাদের ইন্টেলিজেন্সকে আরো সক্রিয় হতে হবে। যদিও আমাদের ভারতীয় ইন্টেলিজেন্স যথেষ্ট শক্তিশালী, র থেকে আরম্ভ করে এবং বিভিন্ন একাধিক যে সংগঠনগুলো আছে, এজেন্সিগুলো আছে, তারা প্রত্যেকেই সক্রিয়, কিন্তু আরো সক্রিয়তার সঙ্গে এদেরকে বার করতে হবে। এবং সেই সঙ্গে আমরা ভারতবাসী যারা আছি, এবং যারা আজকে যে সমস্ত ভারতবাসী আমাদের ভারতে থাকা অবস্থায় যারা এই সমস্ত সংগঠনকে আজকে প্রচ্ছন্ন পরোক্ষভাবে মদত দিচ্ছে, তাদের মানসিকতা বদল করতে হবে। এই মানসিকতা যদি বদল হয় তবেই, কারণ গর্ডন হামাস এবং ড্যানিয়েল বাইমান, এই দুজন রাইটার কিন্তু পরিষ্কার ভাবে একটা জিনিস লিখে গেছিল যে পাকিস্তান হলো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। একদম। অতএব এই পৃষ্ঠপোষকতা আটকাতে গেলে, এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে আটকাতে গেলে আমাদের দেশের যে ঘর শত্রু যারা আছে এবং যারা এই সন্ত্রাসবাদকে মদত দেয়, তাদেরকে আগে সবার আগে আটকাতে হবে। এখন দেখার কিভাবে আটকায় ভারতীয় কেন্দ্র সরকার এবং গোয়েন্দা বাহিনী, কি করে এই যে তারা ঘরের শত্রু, যারা ঘরের থেকে যুদ্ধ চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে, এটা কিন্তু বড় বিষয় এবং দেখার। আমি ধন্যবাদ দিব, আমার সঙ্গে ছিলেন আমার দীর্ঘদিনের সহকর্মী বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, তোমাকে ধন্যবাদ। আমরা আবার আসবো, বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সাথে প্রতিদিনই আসবো। আপনারা দেখতে থাকুন সময় কলকাতা।